শেখ মুজিবুর রহমানের নামে এখনো জাপানে মাথা নিচু করে 27 কোটি মানুষ এখনো মাথা নিচু করে যে গোপালগঞ্জে বাড়ি শেখ মুজিবুর রহমান, যে গোপালগঞ্জের নামকরণ হয়েছে বিচারপতি গোপাল রায়ের নামে। সেই গোপাল রায়ের কারণে আমরা জাপান জার্মান বাহিনী মাথা উঁচু করে বেঁচেছিলাম। আমাদের অন্তত 500 আর্মি অফিসারের ফাঁসির থেকে বেঁচে গেছিল এই গোপাল রায়ের কারণে। তো সেই জায়গার জন্ম, শেখ মুজিবের নাম শুনলে তারা মাথা নিচু করে স্যালুট দেয়। সেই গোপালগঞ্জের মানুষ এখন সবচেয়ে জাপানে বেশি। ভবিষ্যতে বাংলাদেশ যতদিন আছে, গোপালগঞ্জ নামে জেলা যতদিন আছে, শেখ মুজিবের জন্মস্থান যতদিন আছে, সারা জীবনেই জাপান আর জার্মান তারা এই সুযোগ দিয়ে যাবে এই গোপালগঞ্জের শেখ মুজিবের বাড়ির এলাকার মানুষকে। তো এই শেখ মুজিব যে কি জিনিস এটা আমরা বুঝি না। আসলে যে মানুষ গল্পে বলে, শুনতে খারাপ শোনা যায় যে পায়ে ধন হারালাম, তো পায়ে ধন আমরা হারাইছি, আর এখন তারে নিয়ে আমরা টিটকারি মস্কারি করি। রাজনীতি করবেন, রাজনীতি করেন, সবাই মারা যাবেন। ওই 80, 90, 100 বছর হলে আর কেউ বাঁচবেন না। অস্বাভাবিক মৃত্যু যে কোনো মুহূর্তে হতে পারে, কিন্তু এই মানুষটাকে আমরা এখনো কুৎসিত ভাবে স্মরণ করি। যে মানুষটার নাম নেওয়াই বর্তমানে মনে হয় অপরাধ, তার নাম নিলেই মনে হয় অপরাধ হবে, ভয়ে তার নাম নিতে আমরা এখন সাহস পাই না। এর পরিণতি যে কত খারাপ, এর পরিণতি যে ভবিষ্যতে কোথায় নিয়ে দাঁড় করাবে এই দেশকে জানেন না। আসেন আমরা সবাই মিলে যার যে দল করি, দল মত, জাতি, ধর্ম, বর্ণ এগুলো থাকবে আলাদা, কিন্তু আমরা অন্তত এই গোপালগঞ্জের ওই গোপাল রায়, ওই কুষ্টিয়ার বিনোদ বিহারী পাল, এই গোপালগঞ্জের শেখ মুজিবুর রহমান, এই মানুষগুলোকে তারা মরে গেছে, তাদের আত্মার শান্তি কামনা করি। তারা যাতে পরকালে ভালো থাকে এবং তাদের নীতি নৈতিকতা নিয়ে আমরাও যাতে তাদের মতো বীর হয়ে, তাদের মতো বাঘ হয়ে চলতে পারি এবং সারা বিশ্বে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করাতে পারি। আসেন সেটা করি। শেখ মুজিবকে সম্মান আমরা আসলে বাঙালিরা যে দিই না, আমরা খুব অপরাধ করতেছি, আমরা নীতি নৈতিকতার কাছে খুব ছোট হয়ে যাচ্ছি। এটা আমরা না করি, আমরা শেখ মুজিবকে সম্মান দিই, জিয়াউর রহমানকে সম্মান দিই। এদেশের জন্য যারই অবদান আছে, এই গোপাল রায়, বিনোদ বিহারী পালের মতো বিখ্যাত, পৃথিবী বিখ্যাত জজ, তাদেরকে সম্মান করি। করলে এদেশে আমরা তাদের শিক্ষায় শিক্ষিত হয়ে, তাদের দীক্ষায় দীক্ষিত হয়ে, তাদেরকে অনুসরণ করে আমরাও আমরা পারি নাই, আমাদের ভবিষ্যৎ বংশধরদেরকে ওরকম শেখ মুজিব তৈরি করতে পারবো এদেশে। ওরকম বিনোদ বিহারী পাল, ওরকম গোপাল রায়ের মতো লোক তৈরি আমরা করতে পারবো, যাদের দিয়ে সারা পৃথিবীতে আমরা চিনি। সারা পৃথিবীর মানুষ এই বাংলাদেশের নাম শুনলে এই জার্মান, জাপান যারা ছিল, এরা ইটালি, এরা মাথা নিচু করে শ্রদ্ধায় সম্মান করে। সেই সম্মান যাতে ভবিষ্যতেও আমরা পাই, সেই জন্য আসেন আমরা শেখ মুজিব, গোপাল রায়, বিনোদ বিহারী পাল, জিয়াউর রহমান এদেরকে সম্মান করি। এদেরকে সম্মান দেখাইয়ে আমরা এগিয়ে যাই, তাদেরকে অনুসরণ করে আমরা পারি নাই আমাদের ভবিষ্যৎ বংশধর ছেলে মেয়েদেরকে ওই বিনোদ বিহারী পাল, গোপাল রায়, শেখ মুজিবের মতো মানুষ আমরা তৈরি করি। 1920 সালের 17ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবরের জন্ম হয় গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটা অজপাড়াকে একেবারে সে নিভৃত পল্লীতে শেখ মুজিবুর রহমানের জন্ম হয়। শেখ মুজিবুর রহমান 1920 সালে জন্ম নেওয়ার পরে, তখন ছিল ব্রিটিশ ভারত, এই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসন ছিল। সেই ব্রিটিশ শাসনে ওই সময় তার জন্ম। তখন এই অবস্থায় ছিল না, সারা দেশ একেবারে অন্ধকারাচ্ছন্ন, কোনো বিদ্যুৎ ছিল না। এই অবস্থায় উনি লেখাপড়া করছে গোপালগঞ্জ। লেখাপড়ার সময় ওনার যে নেতৃত্বের গুণ দেখা গেছে, তখনই এদেশের মানুষ না, এই ভারতবর্ষের মানুষ বুঝছে উনি একদিন বিশ্ববিখ্যাত নেতা হবে, পৃথিবীর একজন বড় নেতা হবে। উনি যখন ক্লাস 4-এ পড়ে, তখন ব্রিটিশ গভর্নর আসছিল সফরে, ওই স্কুল সফরে, ওই গোপালগঞ্জে। গোপালগঞ্জের একটা আলাদা নাম আছে, এটা আসলে আর একদিন বলতে চাই, তারপরে একটু বলে যাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন আমেরিকা জাপানের হিরোশিমা নাগাসাকিতে অ্যাটম বোমা মারে, অর্থাৎ দ্বিতীয় বিশ্ব চলতেছিল, ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের জার্মানের সাথে ছিল জাপান, বার্মা, অস্ট্রিয়া, বিভিন্ন দেশ, আর ইটালি, এরা ছিল জার্মানের সাথে। আর আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, চীন, এই ভারতবর্ষ, এরা ছিল হলো আমেরিকার সাথে মিত্র বাহিনী, বলতে এদেরকে মিত্র শক্তি। এই মিত্র শক্তির সাথে জার্মান, জাপান বাহিনী যুদ্ধ করেছিল। যুদ্ধ করার পরে জাপান, জার্মান বাহিনী যখন হেরে যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার পরে, তখন আন্তর্জাতিক আদালত বসছিল, 15 জন বিচারপতি নিয়ে একটা জজ কোর্ট বসছিল এই যুদ্ধ অপরাধী জাপান, জার্মান সেনা বাহিনীর কমান্ডারদের বিচার করার জন্য। ওই বিচারের ওই আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের 2 জন বিখ্যাত বিচারপতি ছিলেন, বিচারপতি বিবি পাল, বিনোদ বিহারী পাল কুষ্টিয়ার, আর বিচারপতি গোপাল রায়। সেই গোপাল রায়ের নামে গোপালগঞ্জ জেলার নামকরণ হয়েছে, এখনো সেই গোপালগঞ্জ আছে। এইতে গোপাল রায় এবং বিনোদ বিহারী পাল, কুষ্টিয়া বাড়ি এবং গোপালগঞ্জ বাড়ি, এরা 2 জন ওই আদালতের বিচারপতি ছিল। ওই বিচারপতি যখন থাকে, ওই বিচারপতি থাকা অবস্থায় ওই বিচারে সারা পৃথিবীর সব জজরা রায় দিছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান, জাপান বাহিনীর সেনা কমান্ডারদের ফাঁসি হবে। তখন এই বাংলাদেশের সাহসী 2 জন বীর, সাহসী 2 জন বিচারপতি, এই বিনোদ বিহারী পাল আর গোপাল রায়, এরা রায় দিছিল তার বিরুদ্ধে যে না,
এরা যুদ্ধে হেরে গেছে, হেরে যাওয়ার পরে এদেরকে ফাঁসি দিতে হবে, কিন্তু যারা জিতছে তারাও তো ক্ষয়ক্ষতি কম করে নাই। যুদ্ধে আসলে এটাই নিয়ম, যেমন ওই ৭১ বলেন আর ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথম যারা হেরে যায় তাদের উপরে বিচারটা করায়। এই দুইজন বিচারপতি বিনোদ বিহারী পাল এবং গোপাল রায়, এরা দুইজন ঘোষণা দিছিল আমরা ফাঁসি হতে দেব না তাদেরকে। এনাদের দুইজনের ভেটোর কারণে ওই সময় জার্মান জাপান বাহিনীর কমান্ডারদের আর ফাঁসি হয় নাই, তারা বাইচে গেছে। তা এইটা সারা জীবন জাপান জার্মান স্মরণ করে, সারা জীবন যে এই গোপালগঞ্জের গোপাল রায়ের রায়ে এই জার্মান বাহিনীর, জাপান বাহিনীর, ইটালি বাহিনীর সব সেনা কমান্ডার বাইচে গেছে। যার ফলে আজও পর্যন্ত জাপানে যত মানুষ আছে, সারা বাংলাদেশের 63 জেলায় যত লোক আছে তার চেয়ে বেশি গোপালগঞ্জের মানুষ জাপানে, তাদের জন্য অবাধ চলাফেরা। এর কারণ হলো ওই গোপাল রায়, যার নামে আজও জেলাটার নামকরণ গোপালগঞ্জ। এই গোপাল রায়ের মতো মানুষ ওখানে জন্ম নিয়েছে, ঠিক সেই জায়গায় আর একটা বাঘের জন্ম হয়েছে, শেখ মুজিবুর রহমান। সেই শেখ মুজিবুর রহমান ব্রিটিশ গভর্নর যখন তার স্কুল পরিদর্শনে আসছিল, ক্লাস 4-এ পড়ে, তখন সে বলছে আমাদের এই জায়গার রাস্তা করে দিতে হবে, আমাদের স্কুলের এই কাজ করে দিতে হবে, বিল্ডিং করে দিতে হবে। তখন গভর্নর অবাক হয়ে গেছিল, 4-এ পড়া একটা ছোট শিশু সে আমার মতো ব্রিটিশ গভর্নরকে বলতেছে যে এখানে রাস্তা করে দিতে হবে। আর ওই গোপাল রায়ের সম্মানে পৃথিবীর বড় বড় লোক এসে গোপালগঞ্জে এখন পর্যন্ত যায়, যে গোপাল রায়ের জন্ম এই মাটিতে, যে গোপাল রায়ের জন্য আমরা সারা পৃথিবীতে আমাদের ইজ্জত বাঁচিয়েছে, আমাদের সেনা কমান্ডারদের ফাঁসি হয় নাই। তা সেই গোপাল রায়ের বীরের জায়গায় আর একটা বীরের জন্ম হয়েছে, শেখ মুজিবুর রহমান। তারপরে শেখ মুজিবুর রহমান লেখাপড়া করছে, রাজনীতির সাথে জড়িত হয়েছে, ছাত্র রাজনীতি করছে। তার 55 বছরের জীবনে 16টা বছর জেল কাটিছে ব্রিটিশ বাহিনীর হাতে, পাকিস্তান বাহিনীর হাতে। সে 16টা বছর জেল কাটিছে বিভিন্ন সময়ে। জেল খাটে তার 39 বছরের জীবন, 16 বছর বাদ দিলে 55 থেকে 39 বছরের জীবনে সে একটা দেশ উপহার দিয়ে গেছে। তারপর সে লেখাপড়া করতে, তার ভাষণ পৃথিবী বিখ্যাত ভাষণ, যে ভাষণ দিয়ে এই বাংলাদেশের 7.5 কোটি মানুষকে একত্রিত করেছিলেন, যার মনে হয় পৃথিবীতে কোনোদিন পারবেন না। এখন দেখছেন দেশের কি অবস্থা, বিভিন্ন পক্ষ গ্রুপ, এক পক্ষ আর এক পক্ষ কিছুই মানে না, জাতীয় স্বার্থেও এরা বিভাজন তৈরি করে মারামারি খুনোখুনিতে লিপ্ত হয়। কিন্তু এই শেখ মুজিবুর রহমান ওই বিশৃঙ্খল অবস্থায় দেশের 7.5 কোটি মানুষকে এক জায়গা করে তাদেরকে একসাথে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা যোগাইছিলেন। সেই মুজিবুর রহমান আসলে আমরা রাজনীতি করার জন্য, রাজনীতির প্রতিপক্ষের কারণে বিভিন্ন কথা তার বলি, কিন্তু এই মুজিবুর রহমান যে কি এদেশে আমরা হয়তো এখন এই প্রজন্ম বুঝতেছি না, আরো 500 বছর পরে আমাদের অতি ভবিষ্যৎ প্রজন্ম বুঝবে শেখ মুজিবুর রহমান কি শুধু এই বাংলাদেশ না, সারা পৃথিবীর ভিতর এরকম নেতা হাতে গোনা মনে হয় 2-4 জন আছে কি নাই। সেই শেখ মুজিবুর রহমানকে আসলে আমরা চিনলাম না, আমাদের দুর্ভাগ্য। আমরা কপাল পড়া জাতি, এই জাতি একদিন বুঝবে যে শেখ মুজিবুর রহমান কি। আজকে যদি মাঠে আওয়ামী লীগ নির্বাচনে থাকতো, 9টা নিবন্ধিত দল নির্বাচনে ছিল না, এই 9টা নিবন্ধিত দলও যদি নির্বাচনে থাকতো তারাও তো বড় একটা সিট পাইতো। তাদেরকে হারাইয়ে, সবাইকে হারাইয়ে আপনি ক্ষমতায় গেলে তখন এই ক্ষমতার অনেক মূল্য, এই ক্ষমতা নিয়ে অনেক বড়াই করা যায়, কিন্তু সেইটা আসলে হয় নাই, যেটা রুমিন ফারহানার বক্তব্যে প্রমাণিত হয়েছে। 55 বছরের সব নির্বাচন আসলে প্রমাণিত, কারণ নির্বাচনের সময় যেখানে যে অবস্থায় যাদের অবস্থান শক্ত বা যাদের ভোট বেশি বা দলীয় শক্তি সামর্থ্য বেশি, তারা হুমকি দেয় দুর্বল যারা, তারা ভয় দেয় সংখ্যালঘুদেরকে ভোট ওখানে দিও। এইভাবেই এদেশে এই নির্বাচন চলে আসতেছে। এজন্য সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন বলা আসলে কোনোটাকেই সম্ভব নয়। এখন আগামীতে হবে কিনা সেটাই হলো সন্দেহ, কারণ এই নির্বাচনেও আমি দেখেছি বা আমরা দেখেছি ওই ভোট কেন্দ্রে হয়তো কথার কথা এনসিপি, জামাতের বা ছোট দলের কারো ব্যানার লাগানো গলায় ঝুলানো, 11 দলের গলায় ঝুলানো, ওইখানে যদি বিএনপি সবল থাকে তারা ওই ব্যানার গুলো খুলে নিয়ে গেছে, বলছে যে যায় টেবিলের সামনের পর ভোট দিতে হবে ধানের শীষে। আবার যেখানে জামাত পক্ষ 11 দলের জোট শক্ত, সেখানে বিরোধী পক্ষকে এইভাবে করছে। তো এগুলো তো আর সুষ্ঠু ভোটের নমুনা না। এইভাবে ভোট হইছে, অনেক জাল ভোট হইছে, যেখানে যার অবস্থান ভালো ছিল, যেখানে প্রশাসন যার পক্ষে কাজ করছে, সেখানে প্রশাসন তাকে জিতায় নিয়ে গেছে। এটা একেবারে সর্বজন স্বীকৃত এবং প্রত্যেকেই সেই কথাই বলতেছে। তাহলে তো এটাকে আর সুষ্ঠু নির্বাচন বলা যায় না। অতীত নির্বাচনগুলো এরকম হয়েছে। এখন নির্বাচন সুষ্ঠু করার একমাত্র পথ, সবাইও যে বলে অবাধ, নিরপেক্ষ এবং একেবারে সেই লেভেল প্লেইং ফিল্ড, এইটা কিন্তু এইটা আসলে এদেশের কোনো সময় কোনো নির্বাচনেও ছিল না, হয়ও নাই। গত 2 দিন আগের নির্বাচনে আমরা সেইটাই দেখেছি। এখন ভবিষ্যতে সুষ্ঠু হবে কিনা এটাই। এখন আপনারা এই ক্ষমতা দখল করে নিয়ে জোর করে, মেকানিজম করে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যাবেন। ক্ষমতায় যাইয়ে আসলে ওই আপনাদের মনে মনে ওইটা থাকে, আমরা তো ওই জনগণের ভোট পেয়ে ক্ষমতায় আসেন, সুষ্ঠু নির্বাচনে না। আমরা ভুয়া নির্বাচন করে, আমরা অবৈধ নির্বাচন করে ক্ষমতার দাপট দেখাইয়ে প্রশাসনকে ম্যানেজ করে আমরা ক্ষমতায় আসছি। এই জন্য আপনারা হয়তো মনে হয় জনগণের জন্য কাজ করতে চান না, শুধু নিজের গুদামি ভরেন, কিন্তু জনগণের জন্য কিছু করেন না হয়তো এই চিন্তা করে। কিন্তু ওই চিন্তা বাদ
দেন, সত্যিকারের জনগণ যেভাবে ভোট দেয় আগামীতে সবাই মিলে সেই নির্বাচন করেন, সেখানে কোনো পক্ষ বাদ যাবে না। এবারও অনেক বড় একটা পক্ষ বাদ দিয়ে আপনারা নির্বাচন করছেন, এই নির্বাচনের গ্রহণযোগ্যতা থাকে না। হয়তো আপনি এমপি মন্ত্রী হয়ে সরকার গঠন করে অনেক বাহাদুরি দেখাতে পারবেন, কিন্তু দিন শেষে আপনি যখন রাতে ঘুমোতে যাবেন, ওই ঘুমানোর আগে যখন বিভিন্ন চিন্তায় মাথা আসে, তখন আপনার এই চিন্তা মাথায় আসবে, কিরে আমি তো একটা পক্ষকে বাদ দিয়ে নির্বাচন করে আমি এখন সরকার। আসলে ওই সরকারের কোনো মূল্য থাকে না। বর্তমান সরকার বিভিন্ন সময়ে বলতেছে আমরা সংবিধানের 1 ইঞ্চি বাইরেও যেতে পারবো না, কিন্তু সংবিধান মানতে গেলে তো এই দেশে নির্বাচন হওয়ার কথা 29 সালে, এবং এখনো এই দেশে ক্ষমতায় থাকে বাংলাদেশ আওয়ামী লীগ। তারা তো 24 সালে সংবিধান অনুযায়ী নির্বাচন করেই সরকার গঠন করে তারা ক্ষমতা চালাচ্ছিল। সংবিধান মানে তাহলে তো এই নির্বাচনও হয় নাই। এই যে 1.5 বছর একটা সরকার ছিল, এই সরকার সংবিধান অনুযায়ী এই সরকার ছিল না বা হয়ও নাই। এ নিয়ে অনেক বক্তব্য বিতর্ক এখন তৈরি হচ্ছে বা হচ্ছে, কিন্তু আসলে এটা বললে এখন যদি আপনারা এই সংবিধানের কথা বলেন, তাহলে এই যে নতুন সরকার গঠন করলেন 26 সালের নির্বাচন দিয়ে, তাহলে তো এই সরকারও বৈধতা পায় না, কারণ আমার নির্বাচনই তো হওয়ার কথা 2029 সালে। তার আগে এই যে 4 বছর আগে নির্বাচন, এই নির্বাচনও বৈধতা পায় না। গত 1.5 বছরের সরকারও বৈধতা পায় না। এখানে আসলে সংবিধান অনুযায়ী হিসাব করলে আওয়ামী লীগ সরকারি ক্ষমতায় থাকার কথা, এবং এখনো শেখ হাসিনা সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী থাকে। আসলে এই কথা বলে আপনারা কি বুঝাতে চান জানি না। 2024 সালের যদি জুলাই আন্দোলন না হতো, তাহলে ইউনূস সরকারও আসে না, এই নির্বাচনও হয় না, এই নতুন সরকার গঠনও হয় না। জুলাই যোদ্ধাদেরকে ছোট করার জন্য বা আপনাদের বর্তমান যে সংসদের অপোজিশন বা বিরোধী পক্ষ জামাতে ইসলাম এনসিপি যে জোট, তাদেরকে ছোট করার জন্য আপনারা এগুলো বলেন, কিন্তু ওইটা না। সংবিধান অবশ্যই দরকার এবং সংবিধান অনুযায়ী কাজ করতে হবে, সেটাও ঠিক। কিন্তু মাঝখানে যে 1.5 বছরের যত ঘটনা, সরকার, এই নির্বাচন, মব কালচার, বিভিন্ন বিষয়, এগুলো আপনি সাংবিধানিকভাবে কিভাবে এটা শেষ করবেন? এটা সাংবিধানিকভাবে শেষ করার কোনো সুযোগ নাই। সেজন্য আপনারা সংবিধান এবং এই 24-এর ঘটনার পরিপ্রেক্ষিতে যে সরকার, এই সরকারের সমস্ত দিক বিবেচনা বিশ্লেষণ করে ওই বিরোধী দলকেও ছাড় দিয়ে সরকারি দল হিসেবে নিজেরা নিজেদের আরো উদারতা দেখায় সুন্দরভাবে একটা সমাধানে আসেন, সেখানে সবাই মিলে সহ অবস্থানের রাজনীতির পরিবেশ তৈরি করেন এবং সুন্দরভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যান। আমরা এই 20 কোটি জনগণ চাই দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য সবাই মিলে কাজ করুক। সেখানে সরকারি দল, বিরোধী দল, ওই বলেন পতিত আওয়ামী লীগ, তাদের অপরাধীদের বিচার করেন, দ্যাটস ওকে, কোনো সমস্যা নেই, কিন্তু ভালো মানুষগুলো যেন আর হয়রানির শিকার না হয়, তাদেরকে আর নির্যাতনের মধ্যে না ফেলে সুন্দরভাবে দেশটাকে সবাই মিলে এগিয়ে নিয়ে যান। আমরা সবাই মিলে সহযোগিতা করব। চোখে চোখ রেখে কথা বলার, নিজের সম্মান ইজ্জত বজায় রেখে পররাষ্ট্রনীতি চালানোর সেই নীতি আমরা চাই। আমরা ওই চিৎকার মার্কা পররাষ্ট্রনীতি আমরা আর এ দেশে দেখতে চাই না। আমরা এখন শক্তিশালী পররাষ্ট্রনীতি দেখতে চাই, যে পররাষ্ট্রনীতি দিয়ে আন্তর্জাতিক অঙ্গন জয় করবে এই বাংলাদেশ। যখন যে সরকারেই থাকে, পররাষ্ট্রনীতি থাকে খুব নতজানু। আসলে নতজানু তো এটা কম, ওই শীতকাত মার্কা পররাষ্ট্রনীতি। কোন দেশ বা কোন পক্ষ বা কোন দেশ এই সরকারকে বলতে হয় শীত হাও শীত হচ্ছে, কায়ত হাও কায়ত হচ্ছে, উপুড় হাও উপুড় হচ্ছে, মানে এদের নিজস্ব স্বকীয়তা, স্বাধীনতা বলে আর কিছু নাই। এই জন্যই বলি আমি শীতকাত মার্কা পররাষ্ট্রনীতি ছিল এতদিন, কিন্তু ব্যর্থ। কষ্ট দেখছি যে উনি এই একজন মহিলা, স্ট্রিক্ট মহিলা, উনি একা সারা দেশকে উনি যেভাবে করে হাতের মুঠোয় রেখে শাসন করেছেন, এটাই তো এই দেশের জন্য ঠিক আছে। খালি আমরা বলছি উনি ফ্যাসিস্ট। এই দেশের জনগণ, এই দেশের যে পুরুষতান্ত্রিক আপনাদের যে অন্যায়, আপনাদের যে কুরুচি, এই এক মহিলার ভয়ে যে আপনারা সবাই লুকিয়েছিলেন, এটাই তো ঠিক ছিল। আমি দেখছি ঠিক ছিল। আমার কাছে তো মনে হলো যে এখন সবাই যেমন বলছে আগেই তো ভালো ছিলাম, এটাই তো ঠিক ছিল। কি করছেন কি আপনারা? শিয়ালের দলের মতো এই সরকারকে পতন করে আপনারা জেল নাই, হাজত নেই, প্রত্যেককে ছেড়ে দিচ্ছেন। প্রত্যেককে আপনারা দেখছেন না পর্যন্ত যে তার কী ক্রাইম ছিল, তার হচ্ছে আগের ক্রাইমের রিভিউ কী ছিল, তার হচ্ছে বিফোর শয়তানের মতো লুকানো ছিল জেল হাজতে। আপনারা এখন সেই সব বের করে দিয়ে আপনারা কি করছেন জানেন? লোকালয়ে শিয়াল ছেড়ে দিয়ে আপনারা হচ্ছে মানুষের নিরাপত্তা খুঁজছেন। আপনি লোকালয়ে মানুষ খেকো শিয়াল ছেড়ে দিয়ে, নোংরা হায়না ছেড়ে দিয়ে আপনারা বলছেন মানুষের নিরাপত্তার কথা। সেটা কি আদৌ সম্ভব? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। এবং সর্বোপরি নিরাপত্তার যে বিষয়টা, কেন আসিয়া আজকে এভাবে করে রেপ হবে? কেন একজন প্রেগনেন্ট মহিলা এভাবে করে রেপ হবে? জবাব দেন আপনারা। এটা আপনাদের কাছে আমার কোয়েশ্চেন। কী কারণে হবে? এত বছর তো এভাবে করে হয়নি, হয়েছে একটা দুটা হলে সেটার জন্য স্টেপ নেওয়া হয়েছে। প্রাইম মিনিস্টার ছিলেন শেখ হাসিনা, উনি অনেক সাহসী মহিলা ছিলেন। আমার কাছে তো এখন মনে হচ্ছে যে কিছু মানুষ যেমন ভেতরে ভেতরে আসলে অনেক কিছু রেখে দেয়, কষ্ট নিজে হজম করে, কিন্তু অন্য কাউকে পরিবারে বুঝতে দেয় না, এরকম অনেক মানুষ আছে। উনি এই দেশের জন্য ঠিক ওরকমই একজন মহিলা ছিলেন, ওরকমই একজন সরকার ছিলেন, যিনি ভেতর ভেতর কষ্ট পেয়েও আমাদের হয়তো বিষয়গুলি জানান নাই। আমরা ভেতর বাইরে থেকে আমরা খারাপ মনে করছি, কেন অমুককে ফাঁসি দিয়েছে, কেন অমুককে সে কারাগারে পুরে রেখেছে, কেন অমুককে সে তার এই স্টেপিং করছে, কেন যাবজ্জীবন মানে সাজা হচ্ছে। এখন তো দেখছি উনিই ঠিক ছিলেন, উনি ভালো কাজ করেছেন, উনি উচিত কাজ করেছেন।
বিগত সরকার যা করেছে উনি ভালো করেছেন, আমরা তখনই ভালো ছিলাম, তখনই আমরা ঠিক ছিলাম। এখন আপনারা যা করছেন, আমি সাধারণ জনগণ, সাধারণ মেয়ের কাতার থেকে বলছি, দেশের 18 কোটি জনগণের কাতার থেকে বলছি, এবং দেশে জনগোষ্ঠীর অর্ধেকের বেশি মহিলা মানুষ 12 কোটি যদি হয় সেই কাতার থেকে বলছি। আসলে এই বিষয় নিয়ে যদি বলতে যাই, আপনি যে পুরুষ জাতির অন্তর্গত, মানে আপনার সাথেও আমার কথা বলা চলে, দায়বদ্ধতা আপনারও আছে। এটা যে কতটা লোমহর্ষক এবং কতটা কষ্টের বিষয়, যার পরিবারের সাথে আসলে এটা ঘটেছে, এটা সে ছাড়া আমার মনে হয় না অন্য কেউ জানলেও ভাবে জানে। আপনি গত 7 দিন আগের একটা স্ট্যাটিক্স আছে, হয়তো আমার একটু সময় একটু ভুল হতে পারে, 45 ঘন্টায় আপনার 72 বা 75 জন নারী ধর্ষিত হয়েছে এই কিছুদিন আগে। 7 দিন হবে, অ্যারাউন্ড 7 দিন 8 দিন হবে। তারপরে কালকে গেল হচ্ছে নারী দিবস, কালকে একটা দিনে 24টা ঘন্টাও কালকে পার হয়নি, তার মধ্যে 10টা ধর্ষণ হয়েছে। এর দায়বদ্ধতা কার? এর দায়বদ্ধতা কার? এই সমন্বয়কারী সরকারের, এই ইউনূস সরকারের? ধর্ষণ কারা হয়েছে? ধর্ষণ কোথায় হয়েছে? সমন্বয়কদের মা বোন হয়েছে? সমন্বয়কদের ছেলেপেলে হয়েছে? সমন্বয়কের কোনো বাসার কোনো বাচ্চা মেয়ের হয়েছে? না ইউনূস সাহেবের তার পরিবারের কেউ হয়েছে? নাকি নেতাকর্মী যারা আছেন তাদের হয়েছে? হয়েছে কাদের? হয়েছে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যাদের বলার কিছু নেই, যাদের দাঁড়ানোর জায়গা নেই, তাদের সন্তানাদের সাথে হয়েছে। কেন হয়েছে? কী জন্যে হবে? আপনারা আমাদের সংস্কার দেখাচ্ছেন, অমুকের বাড়ির নিচে হচ্ছে গিয়ে আয়নাঘর সংস্কার দেখাচ্ছেন, আপনারা বাড়ি ভাঙছেন নির্বিচারে। আপনারা কেন এই জায়গায় সংস্কার আনতে পারছেন না? কী কারণে আজকে আসিয়া মানে ধর্ষণ হবে? ওইটুকু একটা 8 বছরের বাচ্চা। কী কারণে প্রেগনেন্ট মহিলা ধর্ষণ হবে? কী জন্যে হচ্ছে গিয়ে আজকে আপনার পথকুলি শিশু ধর্ষণ হবে? কেন স্কুলে কেউ যেতে পারবে না? কিছু বললেই বলেন 16 বছর আপনারা কোথায় ছিলেন? 16 বছরকে এভাবে ঘনহারে ধর্ষণ হয়েছে? একটা স্ট্যাটিক্স দেখান যে একদিনে এতগুলি ধর্ষণ হয়েছে 16 বছরে। হ্যাঁ, সামহাও দুটো একটা যখনই ধর্ষণের ঘটনা হয়েছে তখনই প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উনি নিয়েছে টিট ফর ট্যাট। উনি খুব স্ট্রিক্ট মহিলা ছিলেন, ওনাকে আমরা স্বৈরাচার মনে করেছি, ওনাকে আমরা ফ্যাসিস্ট মনে করেছি, ফ্যাসিস্ট স্বৈরাচারী মনে করে তাকে আমরা অনেক খারাপ ভেবেছি। কিন্তু এখন এই সময় এসে আজকে 8 মাস পরে বলতে হচ্ছে যে উনিই ঠিক ছিলেন। কত রাতে বিরাতে এখানে ওখানে গেছি, কত আমরা এখানে ওখানে রাত যাপন করেছি, আমরা ফ্যামিলি নিয়ে গেট টুগেদার করেছি, ফ্যামিলি নিয়ে আমরা এই যে এরকম সেহরির সময় এখানে ওখানে আমরা গিয়ে ফুল ফ্যামিলি মিলে রাত যাপন করেছি, মাওয়া গিয়েছি, কত রিসোর্টে ফুল ফ্যামিলি নিয়ে গেছি, বিয়ের অনুষ্ঠান হয়েছে। কই কোনোদিন তো একটা ধর্ষণের শিকার হয়নি, কোনোদিন একটা ইফটিচিংয়ের শিকার হয়নি। আজকে আমি বাসা থেকে বের হব, আমাকে বলে বের হতে হয়, আমাকে স্প্রের পানি নিয়ে বের হতে হয়, মরিচের স্প্রে, আমাকে কাঁটা চামচ নিয়ে বের হতে হয়। কী কারণে? মানে কারণটা কি? আপনারা কি মানে হচ্ছে গিয়ে মানে এখন এই সরকারকে পতনের মেন কারণ কি ছিল? শেখ হাসিনাকে ওনাকে স্টেপ ডাউন করার মেন কারণ কি ছিল? তাহলে আপনারা ধর্ষণ করতে পারেননি, সেটা মেন কারণ ছিল? হ্যাঁ, আমি তো এখন স্পষ্ট দেখছি যে উনি এই একজন মহিলা, স্ট্রিক্ট মহিলা, উনি একা সারা দেশকে উনি যেভাবে করে হাতের মুঠোয় রেখে শাসন করেছেন, এটাই তো এই দেশের জন্য ঠিক আছে। খালি আমরা বলছি উনি ফ্যাসিস্ট। এই দেশের জনগণ, এই দেশের যে পুরুষতান্ত্রিক আপনাদের যে অন্যায়, আপনাদের যে কুরুচি, এই এক মহিলার ভয়ে যে আপনারা সবাই লুকিয়েছিলেন, এটাই তো ঠিক ছিল। আমি দেখি উনি তো ঠিক ছিল। আমার কাছে তো মনে হলো যে এখন সবাই যেমন বলছে আগেই তো ভালো ছিলাম, এটাই তো ঠিক ছিল। কি করছেন কি আপনারা? শিয়ালের দলের মতো এই সরকারকে পতন করে আপনারা জেল নাই, হাজত নেই, প্রত্যেককে ছেড়ে দিচ্ছেন। প্রত্যেককে আপনারা দেখছেন না পর্যন্ত যে তার কী ক্রাইম ছিল, তার হচ্ছে আগের ক্রাইমের রিভিউ কী ছিল, তার হচ্ছে বিফোর তার কী ক্রাইমের জন্য তাকে থানায় জেল হাজতে পুরো রাখা হয়েছিল। সেগুলি যদি আপনারা একটু দেখেও যদি আপনারা আসামিগুলিকে ছাড়তেন তাও তো হতো। ক্রিমিনাল সে কেন ক্রিমিনাল, সে কী কাজে, আপনারা গণহারের প্রত্যেকটা ক্রিমিনালকে ছেড়ে দিচ্ছেন। আপনারা ছেড়ে দিয়ে দেশের কী হাল করেছেন, কী হাল মানে কি আরম্ভ করেছেন? কি আপনাদের ঘরে মা বোন, আপনাদের বাচ্চা ধর্ষণ হয়নি বলে আপনাদের গায়ে লাগছে না? মানে আপনারা কি চিন্তা করছেন? মানে আমার তো মানে বলতেও এখন খারাপ লাগে, মানে এটা কি আরম্ভ হয়েছে দেশে? এই যে এভাবে করে আপনারা মানে এখন হচ্ছে দেশের মধ্যে যেটা হয়েছে, আপনারা প্রত্যেকটা মানে যত বাজে আসামি মানে এতদিন ওই শয়তানের রমজানের দিনে শয়তানের মতো লুকানো ছিল জেল হাজতে, আপনারা এখন সেই সব বের করে দিয়ে আপনারা কি করছেন জানেন? লোকালয়ে শিয়াল ছেড়ে দিয়ে আপনারা হচ্ছে মানুষের নিরাপত্তা খুঁজছেন। আপনি লোকালয়ে মানুষ খেকো শিয়াল ছেড়ে দিয়ে, নোংরা হায়না ছেড়ে দিয়ে আপনারা বলছেন মানুষের নিরাপত্তার কথা। সেটা কি আদৌ সম্ভব? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন।
হ্যাঁ বলবেন তো যে আমি আওয়ামী লীগের, আমি কি বলে বিএনপির, বা কেউ আমাকে টাকা খাইয়ে হয়তো এখানে এনেছে, এগুলি তো বলবেন কমেন্টসে, তো আপনারা এগুলি বলবেন, আমার এই ভিডিও দেখার পর এগুলি বলবেন। কিন্তু সত্যি কথা আপনারা কত প্রমাণ চান? মাঠে ঘাটে প্রমাণ। আপনি আপনার নর্মাল মোবাইল তো আপনার কাছে আছে, আপনি নর্মাল মোবাইলটা নিয়ে নামেন না, একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন সে কেমন আছে দিন শেষে, একটা রাস্তার ভিখারি তাকে জিজ্ঞেস করেন সে দিন শেষে কেমন আছে। এবং সর্বোপরি নিরাপত্তার যে বিষয়টা, কেন আসিয়া আজকে এভাবে করে রেপ হবে, কেন একজন প্রেগনেন্ট মহিলা এভাবে করে রেপ হবে, জবাব দেন আপনারা। এটা আপনাদের কাছে আমার কোয়েশ্চেন, কি কারণে হবে? এত বছর তো এভাবে করে হয়নি, হয়েছে একটা দুটা হলে সেটার জন্য স্টেপ নেওয়া হয়েছে। যিনি প্রাইম মিনিস্টার ছিলেন শেখ হাসিনা, উনি অনেক সাহসী মহিলা ছিলেন। আমার কাছে তো এখন মনে হচ্ছে যে কিছু মানুষ যেমন ভেতরে ভেতরে আসলে অনেক কিছু রেখে দেয়, কষ্ট নিজে হজম করে কিন্তু অন্য কাউকে পরিবারে বুঝতে দেয় না, এরকম অনেক মানুষ আছে। উনি এই দেশের জন্য ঠিক ওরকমই একজন মহিলা ছিলেন, ওরকমই একজন সরকার ছিলেন, যিনি ভেতর ভেতর কষ্ট পেয়েও আমাদের হয়তো বিষয়গুলি জানান নাই। আমরা ভেতর বাইরে থেকে আমরা খারাপ মনে করছি, কেন অমুককে ফাঁসি দিয়েছে, কেন অমুককে সে কারাগারে পুরে রেখেছে, কেন অমুককে সে তার এই স্টেপিং করছে, কেন যাবজ্জীবন মানে সাজা হচ্ছে। এখন তো দেখছি উনিই ঠিক ছিলেন, উনি ভালো কাজ করেছেন, উনি উচিত কাজ করেছেন। কেন কেন কি কারণে আপনারা ওনাকে এই কারণে বিদায় করেছেন? মানুষের কাছে খুব স্পষ্ট, আপনাদের কাজ কারবার খুব ক্লিয়ার। আপনারা তলে তলে বিট কয়েনের বাণিজ্য করছেন, তলে তলে এই প্রত্যেকটা জায়গায় দেখছি যে আয়করের এক একটা অফিস হয়েছে, কিন্তু নিরাপত্তার জন্য আপনারা কোনো পুলিশদের কোনো এলাকায় আপনারা কোনো করেন নাই, ফাঁড়ি করেননি। যে দেশে যে এরকম 7 দিন 15 দিন আগে এতজন ধর্ষিত হলো, পুরা বাংলাদেশে পুলিশের ছোট ছোট করে ফাঁড়ি করা হোক, যে কারা ধর্ষণ করছে, গ্রামে গ্রামে হোক, পাড়ায় পাড়ায় হোক, সেটা তো আপনারা করেননি, করেছেন কি করেননি? আপনারা মানুষের সিকিউরিটির কথা চিন্তা করেন না। আপনারা চিন্তা করেন আপনারা এই যে যমুনায় মিন্টু রোডে অফিস করেন, সেখানে আপনাদেরকে মেরে ফেলবে, কেটে ফেলবে। আপনারা প্লাটুনে প্লাটুনে আর্মি নিয়ে, প্লাটুনে প্লাটুনে পুলিশ নিয়ে আপনাদের পাহারা রেখেছেন। আপনারা রমনায় আসতে গেলে 14টা জিলাপির মতো 2.5 3টা প্যাচ দিয়ে আসতে হয়। তারপরে হচ্ছে কি আপনারা মগবাজারে রোড বন্ধ করে দিয়েছেন, গলি বন্ধ করে দিয়েছেন। আপনারা মিন্টু রোডে যেতে হলে আপনাদের ইন্টারকন্টিনেন্টালের ওখান দিয়ে যাওয়া যায় না, আপনারা 2 গাদা করে পুলিশ রেখেছেন। ও আপনারা পুরুষ মানুষ হয়ে আপনার পরিবারে মা বোন তাদের কদর আছে, আর যে আজকে রাস্তায় থাকে, যে আজকে গরিব, তাদের কোনো কদর নেই, তারা মানুষ না। আপনারা এখানে এসেছেন কিভাবে? আমাদের মাধ্যমেই তো এখানে এসেছেন, নাকি আমাদের বাদ দিয়ে এসেছেন? শোনেন, এই যে বিচার করছেন না, প্রকৃতির বিচার করবেন তো। হিসেব কিন্তু আগেও বলেছি খুব সোজা, এখনও বলছি খুব সোজা। সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। উনি আপনাদের এর আগেও আওয়ামী লীগ সরকারের ওনাদের যে ভুল ত্রুটি ছিল না তা না, ওনাদেরও কম বেশি ভুল ত্রুটি ছিল, ওনাদেরও ঝামেলা ছিল, তাই বলে এত এরকম ছিল না যার জন্য ঘরে ঘরে মা বোন ধর্ষিত হবে, 24 ঘন্টায় 75 জন, 24 ঘন্টায় 10 জন হবে, এরকম ছিল না। এবং উনি মেয়েদের ব্যাপারে খুব সোচ্চার ছিলেন। আমাদের মেয়েদের জন্য যে কি সুন্দর করে উনি আইন করে রেখে গেছেন। প্রত্যেকটা মেয়ে আমরা বাইরে বেরিয়েছি, প্রত্যেকটা মেয়েরা আমরা বইমেলায় গিয়েছি, সব জায়গায় গিয়েছি, আমরা সুন্দরভাবে সব কিছুতে অংশগ্রহণ করেছি। আমাদের বাসা থেকে বাপ মা বা কারোর চিন্তা করতে হয়নি যে বাইরে যেও না, ব্যাগে করে মরিচের পানির স্প্রে নিয়ে যাও, কাঁটা চামচ নিয়ে যাও, এগুলি আমাদের করতে হয়নি। 16 বছরে এগুলি করতে পারেন না। 16 বছর আপনারা কোথায় ছিলেন এখন বুঝতে পেরেছি। আমাদের কোশ্চেন করে 16 বছর কোথায় ছিলাম? 16 বছর আমরা ভালোই ছিলাম, এখন আমরা খারাপ আছি, এখন আমরা রাস্তাঘাটে বের হতে পারি না। আর এই যে এই কাজগুলি যে কারা করছে সেটাও কিন্তু খুব ক্লিয়ার। যারা এই 32 ভেঙে সেখানে বিকৃত অঙ্গভঙ্গি করেছে, যারা গণভবনে ঢুকে একটা বর্ষিয়ান রাজনীতিবিদের ওনার অন্তর্বাস নিয়ে আপনার লাঠিতে করে এভাবে ঘুরিয়েছেন, এবং এতটুকু তো অনুতপ্ত বোধ হয়নি যে একজন বর্ষিয়ানকে আমরা এদেশ থেকে তাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, ভালো খারাপ যতটুকু ছিল আমরা তাকে রেখে তার সাথে ডিসকাস করতে পারতাম। আমরা সাধারণ জনগণ কিন্তু আপনাদের প্যাচটা বুঝতে পারিনি, আমরা কিন্তু কখনোই চাইনি দেশ থেকে সে চলে যাক। হ্যাঁ, হয়তো বা টুকটাক ভুল ত্রুটি থাকলে সবার সাথে বসে সেটা আলাপ করা যেত, কিন্তু আমরা কিন্তু কখনোই তাকে বের করে দিতে চাইনি। এগুলো আপনাদের চাল ছিল। আপনারা কি করলেন? আপনারা আপনাদের স্বার্থের জন্য তাকে বিদায় করে এখন আপনারা ধর্ষিত করছেন আপনারা আমাদের ক্ষতি করছেন। চালের দাম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাড়িয়ে দিয়ে, জীবনযাপন অস্বস্তিকর বাড়িয়ে দিয়ে আপনারা ভালো আছেন। আপনারা পাসপোর্ট করে বিদেশ চলে যাচ্ছেন, আপনার মা বোন সুরক্ষিত। আপনাদের প্লাটুনে আপনারা সরকারি বাসস্থানের পরেও আপনাদের প্লাটুন সিকিউরিটির জন্য আর্মি লাগে, আপনাদের ফোর্স লাগে, আমাদের লাগে না? আমাদের জন্য কি চিন্তা করেছেন?